যদি নিরপেক্ষতা হারায় তাহলে এই সরকারে কি নির্বাচন অনুষ্ঠান করার কোনো নৈতিক অধিকার থাকবে? যারা নাকি নির্বাচন করবে তারা উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে নির্বাচন, যদি কেউ করে পদত্যাগ করে করবে, এই কথা একদমই অর্থহীন। উনি কিন্তু ওরা স্ট্যাটাসের মাধ্যমে আর্মিকে একটা পার্টি হিসেবে দাঁড় করে দিচ্ছে। আর্মির সঙ্গে এই মিটিংয়ে বিএনপি ছিল, জাতীয় পার্টিও ছিল, সেখানে তো জামাতের লোকও ছিল। নাহিদ ইসলাম কিন্তু তার বিবৃতিতে জামাতের নাম উল্লেখ করে নাই। প্রথম প্রসঙ্গটা হলো মির্জা ফখরুল ইসলাম যে কথাটা বলেছেন, সেই কথাটার আসলে সঠিক কি সঠিক না, সেই কথাটা কি বাস্তবতার সঙ্গে মেলে কি মেলে না, এটা একটা প্রশ্ন। আর এই কথাটার প্রেক্ষিতে নাহিদ ইসলাম উনি একদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিলেন আমরা দেখেছি, এবং একই সঙ্গে উনি তারপরে সরকারের উপদেষ্টা হয়েছেন। উপদেষ্টা হওয়া মানে এই অন্তর্বর্তীকালীন সরকারে উনি একটা পার্ট হয়েছেন। তারপরে সরকারের একটা পার্ট হয়ে উনি যে বক্তব্যটা দিয়েছেন, সেই বক্তব্যটা উনি ওখানে বসে দিতে পারেন কি পারেন না। উনি হয়তো বলবেন যে আমি এটা ফেসবুকে দিয়েছি, সোশ্যাল মিডিয়ায় দিয়েছি, কিন্তু ব্যক্তিগত উনি থেকে যাচ্ছেন। নাহিদ ইসলাম যেখানেই বক্তব্য দেন সেটাই উপদেষ্টার বক্তব্য হবে, কাজে আমরা সেটাকে সেভাবে নেব। এই দুটো পয়েন্টে আপনি এটাকে আলোচনা করতে পারেন। আমি প্রথমে মির্জা ফখরুলের বক্তব্যটা নিয়ে বলি। মির্জা ফখরুল যে কথাটা বলেছেন, এই কথাতে আমি কোনো ভুল ধরার কোনো সুযোগ দেখি না। উনি বলেছেন যে যদি এই সরকার তার নিরপেক্ষতা হারায় তাহলে নির্বাচন একটা নিরপেক্ষ সরকার আন্ডারে, এই সরকারের আন্ডারে নির্বাচন হবে না। ঠিকই তো আছে। যদি নিরপেক্ষতা হারায় তাহলে এই সরকারে কি নির্বাচন অনুষ্ঠান করার কোনো নৈতিক অধিকার থাকবে? থাকবে না তো। এখন প্রশ্ন হচ্ছে তারা কি নিরপেক্ষতা হারিয়েছে কিনা, অথবা হারাতে যাচ্ছে কিনা, অথবা নিরপেক্ষতা হারানোর কোনো নমুনা আমরা দেখছি কিনা। আমি এই তৃতীয় প্রশ্নের জবাবে বলবো আমরা নমুনা দেখছি। কিভাবে দেখছি? যেমন ধরেন ছাত্ররা প্রথম বললো তারা রাজনৈতিক দল করবে, পরে বললো না রাজনৈতিক দল করবো না, রাজনৈতিক শক্তি করবো, এরপর শক্তি হিসেবে থাকবো। পরে আবার কালকে দেখলাম তারা ফেব্রুয়ারিতে একটা দল ঘোষণা করতে যাচ্ছে, নাগরিক কমিটি বলেছে। নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এই তিনজন উপদেষ্টা, এরা আসলে সমর্থক। তাদের প্রত্যেকটা কর্মকাণ্ডে আমরা দেখেছি তারা একই ধরনের আওয়াজ করে, একজনের কথা আরেকজনের ইকো হয়, এবং এটা দেখতে বুঝতে কারো কোনো অসুবিধা হচ্ছে না। আমরা এটা বুঝে গেছি ওনারাই তারা। এখন তার মানে তারা আগামী নির্বাচনে অংশ নিতে যাচ্ছে, এটা মোটামুটি স্পষ্ট হয়ে গেছে। তাছাড়াও যদি নাও ধরি আমি এটাকে, তারপরে আমরা দেখব আমাদের অনেক উপদেষ্টা তারা তো এই দেশেরই নাগরিক, তারা তো তাদের একটা এলাকা আছে, ওই এলাকায় আপনি যদি খবর নেন তাহলে দেখবেন ওখানে কিন্তু ওই এলাকার লোকজন এবং তার মানে নিয়োগকৃত লোকজন তারা ওখানে নির্বাচনে এক ধরনের প্রস্তুতি দিচ্ছে, এবং তারা বলছে যে উনি নির্বাচন করবেন এখানে সামনে। নাহিদ ইসলামের স্ট্যাটাসের প্রেক্ষিতে সজীব ভুঁইয়া কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছিল, এবং সেখানে উনি বলেছেন যে যারা নাকি নির্বাচন করবে তারা উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে নির্বাচন, যদি কেউ করে পদত্যাগ করে করবে। এই কথা একদমই অর্থহীন। এটা হাসিনা আমল, আমার ওনার কথা শুনে মনে হয়েছে কি যে আমি বোধহয় হাসিনা আমলের কথা শুনতেছি। কেমন যে উনি ধরেন আপনি নির্বাচনের নমিনেশন পেপার সাবমিট করে আগ পর্যন্ত উপদেষ্টা থাকলেন, তারপরে এখান থেকে পদত্যাগ করে যে নমিনেশন পেপার সাবমিট করলেন, এই করে যেন উনি এখানে ফিল্ড ওয়ার্ক করলেন ওনার এই পদকে করে পুঁজি করে। তো এটা তো হলো না, এটা তো তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের ফরম্যাটের মধ্যে পড়ে না। তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের ফরম্যাটটা কী আসলে? সেটা হলো এমন একটা সরকার থাকবে নির্বাচনের সময় যারা নিজেরা নির্বাচনে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে অংশগ্রহণ করবে না। তো সেই ফরম্যাট তো থাকতেছে না। কাজেই মির্জা ফখরুলের আশঙ্কা আমি সাপোর্ট করি, মির্জা ফখরুলের আশঙ্কা সঠিক। এখন এর জবাব দিতে যে নাহিদ ইসলাম যা লিখেছেন তার ফেসবুকে, সেটা আমি মনে করি এটা খুবই একটা আপত্তিকর বক্তব্য। উনি কী লিখেছেন আমি এটা পড়ে শুনি আপনাকে, যে বিএনপির মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে। বিএনপির এই দাবি ১/১১ ইঙ্গিত বহন করে কিভাবে? প্রমাণ করুক তো। উনি নিরপেক্ষ সরকার উনি চাইতে পারেন না। উনি একই সঙ্গে দুটো কথা বলেছেন যে যদি আপনারা এই আচরণই করতে থাকেন তাহলে আপনাদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে, তাহলে আপনি নিরপেক্ষ থাকেন। তো এইটা ১/১১ সরকারকে মানে গঠনের ইঙ্গিতটা কীভাবে করলো এটা আমার কাছে ক্লিয়ার না। এবং ১/১১ করে যে কথা আপনিও বললেন যে বিএনপির লাভ কী? বিএনপিতে কোনো লাভ নাই। কাজেই এই কথাটা ওই চেয়ারে বসে নাহিদ ইসলাম বলতে পারে কিনা এটা আমার আপত্তি আছে, ঘোরতর সন্দেহ আছে। আমি বরং নাহিদ ইসলামের বক্তব্যের একটা সবচেয়ে
যে জিনিসটা খারাপ দিক দেখি সেটা হলো, আমি তো মনে করি এই কথা বলার মাধ্যমে উনি নিজেই একটা ১/১১ সরকারকে ইনভাইট করতেছেন। আপনি দেখবেন এর আগে কিন্তু উনি বলেছেন, এই ওনার এই ইয়েতে স্ট্যাটাসে কিন্তু আছে যে আর্মির সঙ্গে মানে ৫ই আগস্টের পরে আর্মির সঙ্গে এই বিএনপি সহ রাজনৈতিক দলগুলো বসে একটা মানে আর্মি নির্ভর একটা সরকার গঠনের পায়তারা করছিল, ছাত্ররা সেটাকে বাধা দিচ্ছে, অমুক তমুক। তার মানে কি, এগুলি বলার মাধ্যমে উনি কিন্তু ওনার স্ট্যাটাসের মাধ্যমে আর্মিকে একটা পার্টি হিসেবে দাঁড় করে দিয়েছে, জনগণের বিপরীতে একটা পার্টি হিসেবে দাঁড় করে দিয়েছে আর্মিকে। মানে ওনাদের কাউকে পছন্দ হচ্ছে না, আর্মিও পছন্দ হচ্ছে না, বিএনপিকেও পছন্দ হচ্ছে না, কাউকে পছন্দ হচ্ছে না। কিন্তু ওই মিটিংয়ে তো জামাতও ছিল, উনি জামাতের কথা কিন্তু বলে না, বিএনপির কথা বলতেছে। তো এইগুলি বলার মাধ্যমে হয়েছে কি, উনি আর্মিকে একটা পার্টি বানিয়ে দিচ্ছেন। এটা রিস্কি, আমি মনে করি উনি খুবই রিস্কি গেম খেলছেন। নির্বাচন যত ঘনে আসবে তত এই দ্বন্দ্বগুলো স্পষ্ট হতে থাকবে, কারণ যেহেতু নির্বাচন থেকে উভয় পক্ষই নিজেদের স্বার্থ উদ্ধারের চেষ্টা করতে চাইছে, অতএব নির্বাচন যত ঘনে আসবে তত এই দ্বন্দ্বগুলো স্পষ্ট হতে থাকবে, ততই পোলারাইজেশনটা ক্লিয়ার হতে থাকবে, যে কে কার সঙ্গে আছে বুঝতে পারবেন। যেমন এখানে আর্মির সঙ্গে এই মিটিংয়ে বিএনপি ছিল, জাতীয় পার্টিও ছিল, সেখানে তো জামাতের লোকও ছিল। নাহিদ ইসলাম কিন্তু তার বিবৃতিতে জামাতের নাম উল্লেখ করে নাই। তার মানে বোঝা যাচ্ছে জামাতকে উনি কিছু প্রতিপক্ষ মনে করছে না, বিএনপিকে মনে করছে। তো এখান থেকে কিন্তু আপনি মেরুকরণটা কিন্তু আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে আলটিমেটলি। এবং ওনাদেরকে আগে তো অনেকে বলেছে, এখন আরও বড় আরও ভিত্তি উনি তৈরি করে দিলেন যে ওনারা আসলে কার লোক, ওনারা কার হয়ে খেলতে চাচ্ছেন, এটাও এখানে ক্লিয়ার হয়ে যাচ্ছে। এই শিশু উপদেষ্টা নাহিদ বলছে যে আমরা তো অবৈধ, সাংবিধানিকভাবে আমাদের কোনো জায়গা নেই। কথাটা খুবই সত্যি। অর্থাৎ তার একটা ভয়ঙ্কর ভয়ের মধ্যে আছে যে সংবিধান যদি এটাকেই মেনটেন করতে হয় তাহলে তারা একটা অসাংবিধানিক ভাবে আছে, অবৈধ ভাবে আছে, ভবিষ্যতে তাদের ফাঁসি হয়ে যেতে পারে। তাই তারা কি বুদ্ধি বার করলো, তারা এটিকে মুক্তিযুদ্ধের একটা প্যারালাল জায়গাতে নিয়ে যাবে। তারা যুক্তিটা এরকম দিচ্ছে যে মুক্তিযুদ্ধের পরে যদি আপনারা নতুন সংবিধান করে দেশ গড়তে পারেন, তাহলে এটাকে যদি আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলে নতুন করে সংবিধান করি, তাহলে এটা দ্বিতীয়বার। বুদ্ধির বহর দেখেন। অর্থাৎ ভবিষ্যতে তারা বলবে এটা নতুন করে আমরা দেশ স্বাধীন করেছি, তাই নতুন করে সংবিধান। কিন্তু রে ভাই, ফাঁসির দড়ি তোরা কি কোনোদিন এড়াতে পারবি? এই সংবিধানকে পাশ কাটিয়ে যা করা হবে সবই অবৈধ। কয়েকটা বাচ্চা ছেলেদের কাছে সারা বাংলাদেশ জিম্মি হয়ে গেছে। বাংলাদেশ আওয়ামী লীগ নেই, ধরা যাক বাংলাদেশ আওয়ামী লীগকে আপনি খুব খারাপ বলেন, তারা নেই দৃশ্যপটে, নেই। তাহলে আপনি কোন বালটা ছিড়ছেন? এই এত কিছুর ফাঁকে আপনি কি প্রশ্ন করেছেন, এই সচিবালয়ে আগুন লাগলো সেটার কি করলি রে? সিসিটিভি ফুটেজ গুলো কোথায় গেল? এটা নিয়ে কথা বলছিস না কেন? ডিপ সিতে কি হচ্ছে? পিটার হাস এখানে কেন এসেছে? সেন্ট মার্টিন বন্ধ করলি কেন? দ্রব্যমূল্যের কি হলো? দিল্লি না ঢাকা করলি? তাহলে ভারত থেকে তুই চাল আনছিস, মেট্রো রেলের কার্ড বানাচ্ছিস, তাহলে আমাদেরকে ভুজুং ভাজুং দিচ্ছিস কেন রে? এই দখলের 5 মাস পার হয়ে যাবার পর হঠাৎ করে এই চোর বা এই জঙ্গিগুলোর ধুম করে মনে পড়লো যে আরে আমরা তো 5 মাস আগে একটি কথা বলিনি, এখন বলবো। চারদিকে আপনাকে আওয়ামী লীগের ভূত দেখাবে। অর্থাৎ দেখেন ভাই আমি কিছু করতে পারছি না এই আওয়ামী লীগের কারণে। এই ম্যান্ডেট আপনাকে কে দিয়েছে? আপনি কি কোনো ভোটের মাধ্যমে নির্বাচিত? আপনি কি কোনো গণভোটের আয়োজন করেছেন? বাংলাদেশের কত শতাংশ মানুষের মতামত আপনি নিয়েছেন? জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রাম, মহকুমা, কোন পর্যায়ে গিয়ে আপনি পাবলিকের মতামত নিয়েছেন যে আমরা সংবিধান 72-এর সংবিধানকে বাদ করে দিব, আমাদের নতুন সংবিধান আনবো? সেটার মতামত আপনার আছে? আপনি নেননি। বাংলাদেশকে পাকিস্তানিকরণ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। এটি এখন বোধ করি আর বাংলাদেশ নেই, এটি পূর্ব পাকিস্তান কিংবা পাকিস্তানের একটি অঙ্গরাজ্য হয়ে গেছে বলে আমাদের কাছে এখন মনে হচ্ছে। এই দেশ দখল হয়ে গেছে, ইউনূসের অধীনে চলে গেছে, ইউনূসের এনজিওর
অধীনে চলে গেছে। এই দখলের 5 মাস পার হয়ে যাবার পর হঠাৎ করে এই চোর বা এই জঙ্গিগুলোর ধুম করে মনে পড়লো যে আরে আমরা তো 5 মাস আগে একটি কথা বলিনি, এখন বলবো। তারা করলো কি, গত 2 থেকে 3 দিন আগে হঠাৎ করে সম্মিলিতভাবে তাদের যে সাঙ্গুপাঙ্গু আছে সবাই মিলে ঘোষণা দিল যে আমরা 31শে ডিসেম্বর আমরা একটি ঘোষণা দেব। খুব কায়দা করে সেটির নাম দিয়েছে প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন। তারা জুলাইয়ের ঘোষণাপত্র পড়বে, নানান ধরনের ঢাক ঢোল বাজিয়ে তারা এটা বলল। 5ই অগস্টের পর থেকে এই গন্ডারগুলো বাংলাদেশে পুরো সপ্তাহ জুড়ে এমন একটা অবস্থা তৈরি করে রাখে, আপনি এদের ভাবতে না চাইলেও, এদের আপনি পাত্তা না দিলেও কোনো না কোনো ভাবে এরা আপনার সামনে এসে পড়ে। যেমন কোনো মানুষ তার মজুরির জন্য আন্দোলন করছে, এরা নাম দিয়ে দিয়েছে গার্মেন্টস লীগ। রিক্সাওয়ালারা ব্যাটারি চালিত রিক্সার জন্য আন্দোলন করছে, নাম দিয়ে দিয়েছে রিক্সা লীগ। আনসাররা তাদের অধিকারের জন্য আন্দোলন করছে, শ্রমিক। যেই লোকটাই কোনো একটা আন্দোলন করছে, এমনকি জুলাই ঘটনাতে এই জামাত শিবিরের সহিংসতাতে আহত বিভিন্ন মানুষ যখন হাসপাতালে কাতরাচ্ছে, তারা বেশি কেন কাতরালো, তারা কেন টাকা চাইলো, এদের নাম দিল যে এরা আসলে আওয়ামী লীগের কর্মী ছিল, এরা এখন জুলাইয়ের পক্ষের লোক বা লাল পতাকার পক্ষের লোক সেজেছে, এমনও বলেছে। অর্থাৎ চারিদিকে আপনাকে আওয়ামী লীগের ভূত দেখাবে। অর্থাৎ দেখেন ভাই আমি কিছু করতে পারছি না এই আওয়ামী লীগের কারণে, দেখেন ভাই আমি কিছু করতে পারছি না, শেখ হাসিনা ফেরত এসেছে। নানান ভাবে আপনাকে আওয়ামী লীগের ভূত দেখাচ্ছে, আওয়ামী লীগের গল্প আপনাকে বলছে, আর তাদের মুখের মধ্যে তো আছেই ফেসিজম, ফেসিস্ট, নানান ধরনের কথাবার্তা।